নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজের কথা বলাই চলে। ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আপনাদের সঙ্গে দিতে চলেছি, যেটা ইতিমধ্যেই খবর যে সমাজ মাধ্যমে কিছুক্ষণ আগেই অর্থাৎ সকাল 10টার পর থেকে একটি খবর কিন্তু ট্রেন্ডিং হতে শুরু করে যে সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নাকি রিজাইন করেছেন। ইতিমধ্যে আমরা খবরটা নিয়ে যথেষ্ট অনেকক্ষণ ধরে নজরে ছিল এবং ইতিমধ্যেই আমাদের কাছে এই মুহূর্তে যা খবর, সকাল থেকে একটা খবর আমরা যেটা কালকেও জানতে পারছিলাম, বিভিন্ন সোর্স ইনফরমেশন থেকে আসছিল সভাধিপতি হয়তো আর ভোটাভুটিতে তিনি আর অংশগ্রহণই করবেন না। আমাদের সেই কার্যত সেই যে আমাদের যে খবর আসছিল সোর্স ইনফরমেশন থেকে, তা কিন্তু বাস্তবে আজকে দেখা যাচ্ছে। সকাল থেকে অর্থাৎ 10টার পর থেকে একটা খবর সমাজ মাধ্যমে ইতিমধ্যে ট্রেন্ডিং হতে শুরু করে যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সেই খবরটার আমরা সোর্স ইনফরমেশন পাচ্ছিলাম না। এই মুহূর্তে আমাদের কাছে সেই অর্ডার শিট অর্থাৎ রুলস 129 রেকমেন্ডেড বাই দ্য ম্যানুয়াল 1917 এই অনুযায়ী যে অর্ডার শিট এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে ডিভিশনাল কমিশনার বর্ধমান ডিভিশন, তাতে কি বলা হচ্ছে, যা বলা হচ্ছে ফাইজুল হক কাজল শেখ সভাধিপতি সাবমিটেড লেটার অফ রেজিগনেশন অন 19/8/2026 অর্থাৎ 19/8/2026 বিফোর মি ফ্রম দ্য অফিস অফ দ্য সভাধিপতি বীরভূম জেলা পরিষদ। অর্থাৎ তিনি যেটা জানাচ্ছেন যে সভাধিপতি বীরভূম জেলা পরিষদ তিনি অলরেডি রিজাইন করেছেন দ্য টেন্ডারিং অফ রেজিগনেশন, এবং তিনি আজ সকালবেলায় তিনি 10:30টার সময় ডিউরিং টাইম সেই সময় সেই রিজাইন তিনি করেছেন। এই হচ্ছে সেই রিজাইন কপি। এবং ইতিমধ্যেই এই খবরটি যখন আমরা জানতে পারি, তারপরে বীরভূম জেলা যিনি জেলা শাসক রয়েছে তার কাছেও আমরা জানতে চাই যে এই ঘটনা কি সত্যি কিনা। ইতিমধ্যেই জেলা শাসকও জানিয়েছেন যে হ্যাঁ তিনি রিজাইন করেছেন। অর্থাৎ যে রিজাইন খবর যেটি সকাল থেকে আসছিল যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ হয়তো যে তার বিরুদ্ধে অনাস্থা যেটা 21 তারিখে ডাকা হয়েছিল, ইতিমধ্যেই তার কাছে যে খবর আসছিল যেভাবে আর কি তার বিরুদ্ধে সমস্ত সদস্যরা, জেলা পরিষদের সদস্যরা প্রায় 40 জনের কাছাকাছি সদস্য কিন্তু ইতিমধ্যে তার বিরুদ্ধে গিয়ে কালকে ভোটাভুটিতে অংশ নিত বলে তার কাছেও ইনফরমেশন ছিল। ফলে সেই সমস্ত সদস্যদেরকে তিনি ফোন মারফত বোঝানোর চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে তাদেরকে অনুপস্থিত থাকার জন্য আবেদনও করেন। এরকম বেশ কিছু সদস্য আমাদেরকে কিন্তু তাদের সোর্স মারফত জানিয়েছেন যে এরকম তার কাছ থেকে প্রস্তাব আসছিল। তার মধ্যেই যেটা আজকে খবর যে রিজাইন তিনি করেছেন এবং ইতিমধ্যেই তিনি রিজাইন করে দিয়েছেন সেই খবর রয়েছে, এবং তার যে টেন্ডারিং নোটিশ অর্থাৎ যেটা রেজিগনেশন যেটা তিনি কপি দিয়েছেন তার ডিভিশনাল কমিশনের পক্ষ থেকেও একটা নোট শিট বা অর্ডার শিট ইতিমধ্যেই কিন্তু বেরিয়েছে, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। S2S মিডিয়ার খবরের জেরে কথা বলাই চলে, কারণ আমরা বেশ কিছুদিন ধরে সভাধিপতি কাজল শেখ থাকাকালীন বেশ কিছু দুর্নীতির খবর আমরা করেছিলাম যে এই সভাধিপতি থাকাকালীন রাস্তা থেকে শুরু করে 15FC সমস্ত নিজের যারা আত্মীয় স্বজন প্রিয়জন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, এবং এই নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা যে তদন্ত টিম অর্থাৎ অডিট টিম পাঠিয়েছিল তারাও কিন্তু তদন্ত করে এই বিষয়গুলো তারা তাদের রিপোর্ট দিয়ে গেছেন। ফলে সব মিলে কাজল শেখের ওপর চাপ বাড়ছিল এ কথা বলাই চলে, এবং সেই চাপেরই ফলস্বরূপ কিন্তু কাজল শেখ বাধ্য হলো আজকে রিজাইন করতে। কারণ এটা জানাই ছিল যে কালকে যেভাবে বিরোধী শক্তি অর্থাৎ কাজল শেখ বিরোধী গ্রুপ যেভাবে সক্রিয় হচ্ছিল, ফলে কাজল শেখের কালকে হারাটা নিশ্চিত ছিল। ফলে হার থেকে বাঁচতেই কিন্তু তড়িঘড়ি আজ সকাল 10:30টার মধ্যে ডিভিশনাল কমিশনের কাছে গিয়ে তিনি রিজাইন করেছেন, এবং সেই রিজাইনের যে অর্ডার শিট কপি তাই ইতিমধ্যে S2S মিডিয়ার হাতে কথা বলাই চলে। ফলে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজে কথা বলাই চলে, কারণ সভাধিপতি কাজল শেখ আর ভোটাভুটিতে না গিয়ে হার স্বীকার করে নিলেন তিনি ভোটাভুটির আগেই, এবং আজই তিনি রিজাইন করলেন। এই বিষয় নিয়ে আমরা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম ফোনে। তিনি কি জানাচ্ছেন সেটা একবার আপনারা শুনুন। সোশ্যাল মিডিয়ায় খবর দেখলাম, তাতে বলছে যে সভাধিপতি কাজল শেখ এবং আপনি পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম দুজনেই পদত্যাগ করেছেন, ঘটনা কি সত্যি? আমি তো করিনি। হ্যাঁ, যদি সভাধিপতি পদত্যাগ করে তো অটোমেটিক্যালি তো পদত্যাগ হয়েই যাবে। আবার কি না মানে আপনি নিজে এখনো মেল করেননি? না, আমি এখনো কিছু করিনি, আমি আছি এমনি। আচ্ছা, মানে আপনি মেম্বার আছেন বা পূর্ত কর্মাধ্যক্ষ থেকে পদত্যাগ বা এসব এখনো কিছু করেননি? এগুলো করতে তো হবে না, যদি অনাস্থা আসে সেখানে, যদি সভাধিপতি যদি পদত্যাগ করে হ্যাঁ সেখানে আর কেউ থাকে না। আচ্ছা, মানে তাহলে সভাধিপতি কি পদত্যাগ করে খবরটা আপনার কাছে আছে? এখনো পর্যন্ত নেই, থাকলে আমি বলে দেবো। মানে এখনো পর্যন্ত আপনি জানেন না? না, কিন্তু আপনার নাম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আপনিও নাকি পদত্যাগ করেছেন, সভাধিপতিও পদত্যাগ করেছেন। একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা মন্ত্রিসভায় যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দেয়, হ্যাঁ স্বাভাবিকভাবে আর কোনো মন্ত্রী থাকে না। হ্যাঁ, মন্ত্রিসভাটাই ভেঙে যায়।
সবটাই ভেঙে যায়। ঠিক। তা সভাধিপতি যদি পদত্যাগ করে অটোমেটিক্যালি ভেঙে যাবে। আচ্ছা, তো এই যে কালকে ভোটাভুটির আগে যদি এই খবরটা সত্যি হয় যে সভাধিপতি পদত্যাগ, এটাকে আপনি কিভাবে দেখছেন? সভাধিপতি যদি পদত্যাগ করে সেটা করবে, সেটা তো সভাধিপতি নিজের ব্যাপার। সেটা যদি উনি মনে করেন যে পদত্যাগ করা উচিত, করে দেবেন, অসুবিধা কি আছে? আচ্ছা, তার কারণ হচ্ছে সভাধিপতি থাকাটা শুধু চেয়ার দখলটাই বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে কাজের পরিবেশ তৈরি করা। ঠিক। সেটা কতখানি তা থাকবে, সেটা একটা প্রশ্ন চিহ্ন আছে। এরপরে ক্লিয়ার একটা ক্লিয়ার কথা বলা ভালো। ঠিক। একটা গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, তাদের ক্ষমতার ব্যবহারের কোনো জায়গায় কোনো খামতি থাকবে না। একদম ঠিক আছে। একটা সরকারের অধীনে কাজ করতে হবে। এবার সেই কাজ যারা সরকার আছে তারা যদি মনে করে যে আমরা আমাদের মতো করে সাজিয়ে তৈরি করে করাবো, সেটা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু বলার নেই। ঠিক। ঠিক আছে। এখানে আমার পরামর্শ হয়েছে, আমাদের দল আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছিল, খুব ক্লিয়ার। ঠিক। আমাদের দল এখন গভর্নমেন্টে নেই। ঠিক আছে। স্বাভাবিকভাবে সরকারটা বিজেপির নেতৃত্বে চলছে। এবার তারা যদি মনে করে যে আমরা আমাদের মতো করে চালাবো, সেটা তাদের ব্যাপার। এবার কতটা গণতন্ত্রে আঘাত, কতটা নিয়ম বহির্ভূত, কতটা নিয়মের মধ্যে থেকে, এই ব্যাপারগুলো তারা বুঝবে। একদম। তবে ওইভাবে তো দখলদার, যদিও সবাই আমরা ইলেক্টেড, ঠিক, আমরা তো সবাই ইলেক্টেড, কেউ আমরা নমিনেটেড নয়, হ্যাঁ, বা সিলেক্টেডও নয়, আমরা কিন্তু সবাই ইলেক্টেড। ভোটে আমরা নির্বাচিত হয়ে জেলা পরিষদের সদস্য। তারপর কে কোন জায়গায় যাবে, সদস্যদের মধ্যে একটা দলীয় পরামর্শের মধ্যে থেকে সিদ্ধান্ত হয়ে এটা হয়েছে। ঠিক আছে। এবারে সরকারটা পরিবর্তন হয়েছে, তারা যদি মনে করে যে আমরা এইরকম রাখতে চাই না, সেখানে আমাদের কিছু বলার নেই। আপনার কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আমি এইটা একটা কথা বলি, এই জায়গাতে তুমি একটা কথা বললে, প্রশ্নটা করলে দারুণ, আমার ভালো প্রশ্ন করেছো। তোমাকে প্রথম যেটা আমার কাছ থেকে শুনতে হবে, আমার রাজনীতির হাতে খড়ি হচ্ছে 1979। তদানীন্তন কংগ্রেসের এমএলএ সুনীতি চট্টরাজের হাত ধরে পড়াশুনো সব ছেড়ে শেষ করে ওই তখন নেমেছিলাম। সেদিন থেকে আমি আছি কংগ্রেসের রাজনীতিতে। তারপরে কংগ্রেস থেকে দিদির নেতৃত্বে যখন তৃণমূল দল গঠন হলো, আমরা চলে গেলাম। তার কারণ আমরা দেখেছিলাম সিপিএম এবং কংগ্রেস বোঝাপড়া করে দিল্লিতে সরকার চালায়, অতএব সিপিএম পশ্চিমবাংলায় আমাদেরকে ধরে ধরে পেটালেও কংগ্রেস কিছু বলবে না। ঠিক। এই কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরি করলো, তৃণমূল কংগ্রেস, আমরা সাই দিলাম, তার সঙ্গে থাকলাম, বাংলায় পরিবর্তন এলো। ঠিক, খুব ক্লিয়ার। এই যে 34টা বছর, হয়তো আমি 1979 থেকে করছি, আর 2 বছর নয়, আমি কম বলছি, 34 থেকে 32 ধরছি আমি। এই 32 বছরে যখন সিপিএম এর লাগাম ছাড়া সন্ত্রাস, জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা, কোনো কিছু কসুর করেনি সিপিএম, আমরা কি কেউ স্যারেন্ডার হয়ে গেছিলাম? ঠিক। আমরা কি কেউ ক্ষমতার লোভে পড়ে সিপিএম এর কাছে শরণাপন্ন হয়েছিলাম? হয়নি। অতএব আমাদের একটা নিজস্ব একটা আদর্শ ছিল, যে আদর্শের উপর ভিত্তি করে আমরা দলটা করে আসছি। আমার মন খারাপ হতে যাবে কেন? ঠিক। এতগুলো বছর আমরা যারা বিরোধী রাজনীতি করে এসেছি, তাদের মন খারাপ হবে কেন? বিজেপি তো খুব কম সময়ের দল। ঠিক। খুব ক্লিয়ার বলা ভালো। ঠিক। এই তো 2014 থেকে ওরা সরকার এসেছে, তার আগে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে এই সমস্ত গঠন হয়েছে, যা হয়েছে। তারপরে তো খুব বেশি দীর্ঘদিনের দল তো আর বিজেপি নয়। ঠিক। যতটা কংগ্রেস পুরনো দল ততটা তো নয়। ঠিক। এবারে হয়তো আমরা তৃণমূল কংগ্রেস, আমরা নতুন দলই, কংগ্রেস থেকে বেরিয়েই করেছি, কিন্তু তার আগে আমরা কংগ্রেসই ছিলাম। কংগ্রেসে থাকা একটা জাতীয়তাবাদী একটা ভাবনা এবং ধর্মনিরপেক্ষতার বিষয় আছে, এটা হচ্ছে কথা। ঠিক। তারপরে এরা যদি মনে করে যে এভাবে আমরা চলতে দেব না, আবার এটাও যদি মনে করে বিজেপি যে ওদের যে মূল এজেন্ডা,
বিজেপির যে মূল এজেন্ডা, এই খুব স্বাভাবিকভাবে ওদের খারাপ লাগতে পারে। আমাদের আন্দোলন যেখানে অ্যান্টি মুসলিম, এটা দিয়েই শুরু। বিজেপি তো মূল এজেন্ডা একটাই, ঠিক। তো সেই খবরে আমরা পড়ি। স্বাভাবিকভাবে ওরা এই মুহূর্তে সরকারে এসে আমাদেরকে ওদের অপছন্দ হবে যে আমরা এই মাইনরিটি কমিউনিটির মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন এই প্রশাসনের এই জায়গায় থাকবে। এই চারিদিক নিয়ে ব্যাপারটা তারা তাদের মতো করে করছে। আচ্ছা, এবারে মন খারাপের কোনো প্রশ্নই নেই, ঠিক। মন খারাপের কোনো প্রশ্নই নেই। কোনোদিন মন খারাপ ছিল না। বিরোধী রাজনীতি দীর্ঘ সময় করেছি, 32টা 34টা বছর করেছি। আমরা কেউ আত্মসমর্পণ করিনি সিপিএম এর কাছে, এত অত্যাচার থাকা সত্ত্বেও। ঠিক। এখন বিজেপি এসেছে সরকারে, তারাও করছে যেমন পারছে, নিজেদের মতো করে করছে। এখানে বলার কি আছে? কখনো না। আমি তো লাইফে এই প্রথম একটা এতে ছিলাম, মানে এই 23-এর পঞ্চায়েত নির্বাচনে আমি এই একটা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জেলা পরিষদে ফার্স্ট টাইম। অতএব আমার এসবের কোনো প্রশ্নই আসে না, ঠিক, কখনোই প্রশ্ন আসে না। এবং আমি মনে করি সভাধিপতিরও আসবে না, ও জীবনে এই প্রথমবার। নুরুল দা, আপনাকে অনেক ধন্যবাদ এসপিএস মিডিয়া থেকে। সবাই ভালো থাকো, ভালো থাকবেন। শোনা যাচ্ছে যে ফয়জুল হক কাজল শেখ, যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, আগামীকাল অনাস্থা। আজকে শোনা যাচ্ছে উনি ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি ভাববেন না যে ইস্তফা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। অনাস্থাও হতো, আপনার এমনিতেই আপনাকে অনাস্থাতে হারাতো। আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে ভাই ভাইপো ভাতিজাকে দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন, আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। ভারতীয় জনতা পার্টির একটাও মেম্বার নেই। তো আপনি যে দল থেকে উঠে এসেছেন, যে দল করতেন, সেই দলের লোকরাই, মেম্বাররাই আপনার বিরুদ্ধে অনাস্থা। তো আপনি ইস্তফা দিয়েছেন, যেটুকু আমরা জানতে পারলাম। নিশ্চিত থাকুন, আগামী দিনে ইস্তফা দিয়েও আপনি ছাড় পাবেন না। আপনার সমস্ত দুর্নীতি অডিটের অবজারভেশনে এসেছে। ভয় বীরভূমের মানুষের আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে। আগামী আমরাও দেখতে চাই কে জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছে। ওনার নেতৃত্বে দুর্নীতি মুক্ত জেলা পরিষদ আমরা চাই। আমরা দুর্নীতি মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত জেলা পরিষদ আমরা চাই। পদত্যাগ তো পদত্যাগ করতে বাধ্য। পদত্যাগ না করলে কাল তো ওর বিরুদ্ধে অনাস্থার ডেট ছিল। আমরা ওর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছি। গত 4 তারিখে আমরা 1/3 মানে 19 জন সদস্যের স্বাক্ষর করে ডিভিশনাল কমিশনার বর্তমান, যার অফিস চুচুড়া, সেখানে আমরা দিয়ে এসেছিলাম। এবং জেলা পরিষদেও মানে ও কাজল শেখের বিরুদ্ধে মানে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল গত 4 তারিখে। কারণ সেটা হচ্ছে যে প্রথমত জেলা পরিষদ যেদিন থেকে গঠন হয়েছে সেদিন থেকে কাজল শেখের যে আচরণ, সে আচরণটা অত্যন্ত জঘন্য। কাজল শেখ জেলা পরিষদটাকে হজবিষে পরিণত করেছিল। কাজল শেখ মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না, জেলা পরিষদ মেম্বারদেরকে। কাজল শেখ নিজেকেই মনে করতো যে ওখানকার মহারাজা। তারপরে যে বিভিন্ন কাজকর্ম, টেন্ডার এই নিয়ে তার চরম দুর্নীতি ছিল। তার একটা দলবল ছিল, তার ভাইপো ভাগ্নে অমুক ব্যাগে দিয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ওখানে থেকে তারাই কাজকর্ম বন্টন করত। আমরা জেলা পরিষদের, আমি দলনেতা হলেও জেলা পরিষদে আমি কোনোদিনই ওর চেম্বারে ঢুকিনি তার যে আচরণ, সে আচরণের জন্য। 2 হচ্ছে যে এবারের যে বিধানসভা নির্বাচন হলো, নির্বাচনের পর যখন সরকার বদল হলো, সেই সরকার বদলের পর থেকে কাজল শেখ আর জেলা পরিষদে আসে না। জেলা পরিষদে না আসার ফলে জেলা পরিষদ তো বন্ধ হয়ে গেছে একরকম। কোনো কর্মাধ্যক্ষও যায় না, কোনো মেম্বারও যায় না,
জেলা পরিষদ একটা ভুতুরে জায়গাতে পরিণত হয়েছে। তোমার উন্নয়নের যে টাকা পয়সা এসেছে সে টাকা পয়সা পড়ে আছে। অর্থ এবং পরিকল্পনা দপ্তরের যে স্থায়ী সমিতি, সেই সমিতির সভা না হওয়ার ফলে সেই টাকা পয়সা কোনো খরচ করা যাচ্ছে না, ফলে উন্নয়নটা বন্ধ হয়ে গেছে। গোটা বীরভূম জেলার উন্নয়নটাই প্রায় বন্ধের মুখে। রাজ্য সরকার যেখানে চাইছে যে উন্নয়নটা ত্বরান্বিত হোক, বর্তমান যে রাজ্য সরকার এসেছে সেই সরকার যেখানে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, আজকে কাজল শেখদের মতন লোকদের যে কাজ কারবার, তার যে ভূমিকা জেলা পরিষদটাকে যেভাবে বানিয়ে রেখেছে, তাতে সমস্ত উন্নয়নটা স্তব্ধ হয়েছে বীরভূমের। অতএব সেই বীরভূমের উন্নয়নকে যেন ত্বরান্বিত করা যায়, বীরভূমের উন্নয়নটাকে যেন আবার ঠিক করা যায়, জেলা পরিষদের সদস্যরা যেন উপযুক্ত মর্যাদা পায়, জেলা পরিষদের সদস্যরা যেন আবার জেলা পরিষদ যেন সচল হয়, সক্রিয় হয় এবং সমস্ত কাজগুলি যেন হয়, তার জন্যে আমরা অনাস্থাটা পেশ করেছি। 21 তারিখে আগামীকাল তার অনাস্থার পক্ষে বিপক্ষে মিটিং ছিল। আমি শুনলাম যে গতকাল নাকি সে করেছে, রিজাইন করেছে। আমরা আজকে আবার বসছি যে পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে, তার জন্য বসছি। আমরা স্যার 19 জন। মিটিংয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে অনাস্থার ব্যাপারে যাতে সবাই মিলে হাজির হয়েছে, সেটা আর অন্য কিছু না। হ্যাঁ, মেসেঞ্জরি। হ্যাঁ, এই ব্যাপারে আমি কিছু বলবো না। খুব খুশি। তার কারণ যেটা, সেটা হচ্ছে যে কাজল শেখের অনাস্থাতে মানে ও রিজাইন না করার কোনো উপায় ছিল না। কাজল শেখের পক্ষেরও যে লোকরা ছিল 2 জন, তারাও কাজল শেখের বিপক্ষে চলে গেছে। মানে যেখানে 50 মানে এখন তৃণমূলের সদস্য সংখ্যা হচ্ছে 50 জন, 51 জন ছিল, তার মধ্যে একজন মারা গেছে, আর কংগ্রেসের একজন, মোট 52 জন সদস্য, প্রায় 47 জন সদস্য আমাদের সঙ্গে। এখন সভাধিপতি সেটা এখন সরকার হচ্ছে বিজেপির, সরকারটা বিজেপি চালাবে, সরকারটা বিজেপির আছে। তারা যাকে চাইবে আমরা তাকেই সমর্থন, তারা যাকে চাইবে। তার ফাইল আমার কাছে নেই, কিন্তু তার তো অডিট হচ্ছে, অডিটে অনেক কিছু শুনতে পাচ্ছি যে কিছু দুর্নীতি আছে। নিশ্চয়ই শাস্তি, যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক, তাই চাইব। আর এটা শুনলেন, এবং তিনি যেটা জানাচ্ছেন যে মন খারাপ নয়, কারণ এটা রাজনীতিতে হার জিত আছেই, এবং যেহেতু সভাধিপতি রিজাইন করেছে ফলে তার সিস্টেম থাকলো না, সবাই একসাথে রিজাইন করে দিলেন। এবং এইভাবেই আগামী দিনে যেভাবে বিজেপি সরকার পরিবর্তনের পর যেভাবে তারা সরকার চালাতে চাইছেন, জেলা পরিষদেও তাদের এই মুহূর্তে ক্ষমতা থাকবে, এটা স্বাভাবিক। ফলে তার মন খারাপ না, কিন্তু অবশ্যই তো খারাপ লাগছে তিনি জানালেন, যেটা আপনাদের সামনে তার ফোন মারফত বার্তা অবশ্যই তুলে ধরলাম। ফলে যেটা ব্রেকিং নিউজ এই কারণেই, কারণ S2S মিডিয়া এই খবরের সঙ্গে ছিল। কারণ জেলা পরিষদের দুর্নীতি, প্রিয়জন যারা নিজের কাছের মামা ভাগ্নে, এই নিয়ে একটা গ্রুপ করে সমস্ত কাজকর্ম দীর্ঘ সময় ধরে ডিস্ট্রিবিউশন হয়েছে, এবং প্রিয়জনদের সাদ্দাম হোসেন, বিশেষ করে সুমন কনস্ট্রাকশন, মোহাম্মদ সাদ্দাম ভাগ্নে থেকে শুরু করে সবারই মধ্যে কিন্তু বেশ কিছু কাজ তিনি ডিস্ট্রিবিউশন করেছেন। কোটি কোটি টাকা কার্যত এইভাবে নয়ছয় হয়েছে, অডিট টিমের রিপোর্টেও আমরা দেখতে পেয়েছি। ফলে সব মিলিয়ে S2S মিডিয়ার খবরের জের। অন্যদিকে সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থার আগেই তিনি আজকে পদত্যাগ করতে বাধ্য হলেন। এই খবরই আপনাদের সঙ্গে ছিলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।